হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু ইতিমধ্যেই স্ট্যাটিক চেকের ক্লাস কিন্তু শুরু করেছিলাম। তো আমরা কিন্তু অলরেডি কিন্তু ক্লাস নাম্বার 1 কিন্তু কমপ্লিট করেছি। তো আজকে আমি কিন্তু ক্লাস নাম্বার 2 কিন্তু শুরু করতে চলেছি। তো আজকে কিন্তু আমরা ফার্স্ট মেল ইন ইন্ডিয়া সম্পর্কে কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু আলোচনা করে থাকবো। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য। তো আজকে ফার্স্ট আমরা দেখে নেব, বলা হয়েছে প্রথম ভারতীয় মহাকাশযাত্রী কে ছিলেন, অর্থাৎ প্রথম ভারতীয় যিনি কিনা মহাকাশে গিয়েছিলেন তার নাম কি। তার নাম হয়ে থাকবে কিন্তু রাকেশ শর্মা। তিনি কত সালে গিয়েছিলেন? 1984 সালে কিন্তু তিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন। এই ক্ষেত্রে তিনি যে মহাকাশ যানটিতে করে গিয়েছেন, বা আপনারা বলতে পারেন যে গাড়িটিতে করে তিনি গিয়েছেন, তার নামটা কী হবে? তার নাম কিন্তু ছিল সয়ুজ T11। ভালো করে এটা মনে রাখবেন, সয়ুজ T11। এবং তিনি যে দেশের সাথে সেই মহাকাশে গিয়েছিলেন তার নাম কী ছিল? তার নাম কিন্তু হয়ে থাকবে রাশিয়া। রাশিয়ার সাথে কিন্তু রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মহাকাশে রং কেমন হয়, অর্থাৎ কালার কেমন হয়, মহাকাশ থেকে দেখতে কেমন হয়। মহাকাশ থেকে দেখতে কিন্তু কালো রঙের হয়ে থাকে। নেক্সট, প্লেন যে রয়েছে, তো প্লেনে একটি ব্ল্যাক বাক্স থাকে। তো সেই ব্ল্যাক বাক্সের কালার কী হয়ে থাকে? সেই ব্ল্যাক বাক্সের কালার কিন্তু অরেঞ্জ কালার হয়ে থাকে। এবং পাশাপাশি আরও একটি ডেটা কিন্তু আপনার খুব ভাইটাল রয়েছে, সেটা হচ্ছে কি, মহাকাশ বা শূন্যস্থানে আলোর বেগ কেমন? আলোর বেগ কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে, ঠিক আছে। মহাকাশ বা শূন্যস্থানে কিন্তু আলোর বেগ সবচেয়ে বেশি। তো কত কিলোমিটার বলা হয়েছে পার সেকেন্ডে? বলছে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। এবং শব্দের বেগ কত? শব্দের বেগ কিন্তু মহাকাশ বা শূন্যস্থানে কিন্তু 0 হয়ে থাকে। এরপর নেক্সট বলা হয়েছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? এটা খুব কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বেশ কিছু পরীক্ষাতেই কিন্তু এসেছিলো। তো এর আনসার হয়ে থাকবে কিন্তু সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা কিন্তু গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন। আপনারা অবশ্যই কমেন্ট করে আনসার দেওয়ার চেষ্টা করবেন যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন। নেক্সট এখানে বলা হয়েছে 1946 সালে কিন্তু ক্যাবিনেট মিশন ভারতে আসে। এরপর দেখা যায় কি, গণপরিষদ গঠন করা হয় সেটা কত সালে? 1946 সালে কিন্তু গণপরিষদ গঠন করা হয়। সেখানে মেম্বার কতজন ছিলেন? প্রথমে কিন্তু মেম্বার ছিলেন 389 জন। এরপর কিন্তু সেই মেম্বার কিন্তু কমে দাঁড়ায় 299। এক্ষেত্রে গণপরিষদ কেন গঠন করা হয়েছিল? গণপরিষদ কিন্তু গঠন করা হয়েছিল সংবিধান তৈরি করার জন্য গণপরিষদ গঠন করা হয়। এবং এর পাশাপাশি কি বলা হয়েছে যে এই গণপরিষদ যে গঠন করা হয়ে থাকে, তো সেটার মিটিংটা কত সালে কোথায় অনুষ্ঠিত হয়? ফার্স্ট মিটিং অনুষ্ঠিত হয় কিন্তু বলছে 9 ডিসেম্বর 1946 সালে কিন্তু ফার্স্ট মিটিং কিন্তু ডাকা হয়। তো কোথায় ডাকা হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আনসার দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট বলা হয়েছে প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? প্রথম কিন্তু গণপরিষদের স্থায়ী সভাপতি কিন্তু ছিলেন কে? রাজেন্দ্র প্রসাদ কিন্তু গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন। নেক্সট কিন্তু গণপরিষদের প্রথম যে ভাইস চেয়ারম্যান, যেটাকে আমরা ভিসি বলা হয়, তো কে ছিলেন? গণপরিষদের প্রথম ভাইস চেয়ারম্যান কিন্তু ছিলেন হরেন্দ্র কুমার মুখার্জি, এইচ.সি. মুখার্জি নামে তিনি পরিচিত। নেক্সট বলা হচ্ছে ভারতের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? ভারতের প্রথম প্রেসিডেন্ট কিন্তু ছিলেন রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রেসিডেন্ট কে হয়ে থাকবেন? রাজেন্দ্র প্রসাদ। এবং ফার্স্ট কমান্ডার ইন চিফ অফ ফ্রি ইন্ডিয়া, এটা কিন্তু হয়ে থাকবে K.M. কারিয়াপ্পা। K.M. কারিয়াপ্পা কিন্তু ছিলেন কি ফার্স্ট কমান্ডার ইন চিফ অফ ফ্রি ইন্ডিয়া। নেক্সট বলা হচ্ছে আর্মি ডে। আর্মি ডে কত সালে পালন করা হয়ে থাকে? আর্মি ডে কিন্তু 15ই জানুয়ারি পালন করা হয়ে থাকে। প্রথম নোবেলজয়ী কে ছিলেন ভারতের মধ্যে? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম নোবেল জয়ী ছিলেন। তিনি কী জন্য নোবেল পুরস্কারটি পান? তিনি কিন্তু গীতাঞ্জলি মহাকাব্য লেখার জন্য কিন্তু তিনি এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। কত সালে কিন্তু পেয়েছিলেন? 1913 সালে কিন্তু তিনি সেই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট আরও একটি ইম্পর্ট্যান্ট তথ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল? 1 নম্বর, তার কিন্তু ছদ্মনাম ছিল ভানু সিংহ। এবং 2 নম্বর বলা হয়েছে আন্নাকাশি পাকরাশি, ঠিক আছে। আন্নাকাশি পাকরাশি কিন্তু তার ছদ্মনাম ছিল। কার ছদ্মনাম? যদি বলা হয় যে আন্নাকাশি পাকরাশি কার ছদ্মনাম? আন্না কাশনের আন্না কালী হবে, ঠিক আছে। আন্না কালী পাকরাশি। তো এর ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ছদ্মনাম হয়ে থাকবে। এবার নেক্সট বলা হচ্ছে প্রথম ভারতরত্ন জয়ী।
প্রথম ভারতরত্ন জয়ী কে ছিলেন? প্রথম ভারতরত্ন জয়ী কিন্তু এখানে এস রাধাকৃষ্ণন এবং বলা হয়েছে সিভি রমন এবং সি রাজাগোপালাচারী। তো এরা কিন্তু প্রথম ভারতরত্ন পেয়েছিল। তো এই ক্ষেত্রে সিভি রমন ভারতরত্ন পায় কত সালে? 1954 সালে পায়। কী জন্য পেয়ে থাকেন? রমন ইফেক্ট থিওরির জন্য কিন্তু সিভি রমনকে ভারতরত্ন কিন্তু দেওয়া হয়ে থাকে। এবং ফিজিক্সের তিনি কিন্তু কী পেয়ে থাকেন? ফিজিক্সে তিনি কী পান? ফিজিক্সে কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। আমরা এবার এক নজরে সেই সিভি রমন সম্পর্কে একটু দেখে নেব। তো সিভি রমন কিন্তু রমন ইফেক্ট থিওরি কিন্তু তৈরি করেন এবং তার বার্থডে অনুযায়ী ডেট অনুযায়ী কিন্তু 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে কিন্তু পালন করা হয়ে থাকে। এবং 1930 সালে কিন্তু প্রথম তিনি নোবেল প্রাইজ পান, ঠিক আছে? কিসে পেয়ে থাকেন? ফিজিক্সের জন্য কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়ে থাকেন। এরপর থাকছে 1954 সালে কিন্তু তিনি ভারতরত্ন পুরস্কার পান। নেক্সট রয়েছে ফার্স্ট ফিল্ড মার্শাল কে পান? মানেক শাও। ভারতের মধ্যে ফার্স্ট ফিল্ড মার্শাল কে পেয়েছিলেন? মানেক শাও কিন্তু ফার্স্ট ফিল্ড মার্শাল পেয়েছিলেন। নেক্সট রয়েছে ফার্স্ট ইন্ডিয়ান টু ক্রস ইংলিশ চ্যানেল। তো প্রথম ভারতীয় যিনি কি ইংলিশ চ্যানেল ক্রস করেছেন কে? মিহির সেন কিন্তু ফার্স্ট কিন্তু ইংলিশ চ্যানেল পার করেছিলেন। এক্ষেত্রে সেই ইংলিশ চ্যানেলটি কোন কোন দেশের মধ্য দিয়ে গিয়েছে? সেটা কিন্তু ইউকে এবং ফ্রান্সের মধ্য দিয়ে কিন্তু ইংলিশ চ্যানেলটি কিন্তু গিয়েছে। নেক্সট রয়েছে ফার্স্ট ইন্ডিয়ান টু উইন জ্ঞানপীঠ পুরস্কার, অর্থাৎ কোন ভারতীয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান? তার নাম কিন্তু হয়ে থাকবে জি শঙ্কর কিন্তু ফার্স্ট ভারতীয় যিনি কিনা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু দেওয়া শুরু হয়ে থাকে 1961 সাল থেকে, প্রথম দেওয়া হয়েছিল 1965 সালে। তো জি শঙ্কর গ্রুপ কিন্তু প্রথম ভারতীয়দের মধ্যে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। নেক্সট বলা হচ্ছে ফার্স্ট বেঙ্গলি টু উইন জ্ঞানপীঠ, বলছে প্রথম বাঙালিদের মধ্যে, ঠিক আছে? প্রথম ভারতীয়দের বাঙালিদের মধ্যে কে পেয়ে থাকেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কত সালে পেয়ে থাকেন? 1966 সালে কিন্তু তিনি এই জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছিলেন। নেক্সট রয়েছে জ্ঞানপীঠ পুরস্কারটি কিসের জন্য দেওয়া হয়ে থাকে? জ্ঞানপীঠ পুরস্কারটি কিন্তু সাহিত্যের জন্য দেওয়া হয়ে থাকে এবং 23টি ভাষার জন্য কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ 23টি ভাষায় কিন্তু এখানে আপনাদের সেই জ্ঞানপীঠ পুরস্কারটি কিন্তু দেওয়া হয়ে থাকে। নেক্সট বলা হয়েছে ফার্স্ট ইন্ডিয়ান টু উইন পোয়াক প্রণালী কন্টেস্ট, বলছে প্রথম ভারতীয়দের মধ্যে কে পোয়াক প্রণালী কন্টেস্টে জয়লাভ করেছিল? সেটা কিন্তু হয়ে থাকবে বৈদ্যনাথ নাথ কিন্তু প্রথম ভারতীয় যিনি কিন্তু পোয়াক প্রণালী কন্টেস্টে জয়লাভ করে। এরপর নেক্সট রয়েছে পোয়াক প্রণালীটা কোথায় রয়েছে? পোয়াক প্রণালী কিন্তু ভারত এবং শ্রীলঙ্কাতে রয়েছে, মাঝে কিন্তু মাঝ বরাবর কিন্তু রয়েছে। নেক্সট বলা হয়েছে প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? ভারতের প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন? জিভি মাভলঙ্কর কিন্তু ভারতের প্রথম লোকসভা স্পিকার ছিলেন। আমরা এবার একটু পার্লামেন্ট সম্পর্কে দেখে নেব। তো পার্লামেন্টকে কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে রাজ্যসভা, লোকসভা এবং প্রেসিডেন্ট। তো পার্লামেন্টে কিন্তু 3টি ভাবে কিন্তু ডিভাইডেড করা রয়েছে। তো রাজ্যসভা যেটা রয়েছে, রাজ্যসভার মেয়াদকাল কত বছর? 6 বছরের জন্য কিন্তু রাজ্যসভায় কিন্তু ওর মেয়াদকাল রয়েছে এবং লোকসভার মেয়াদকাল কিন্তু বলা হয়েছে 5 বছর। এরপর এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন হয়ে থাকে, সেটা কি যে লোকসভা যে রয়েছে, তো লোকসভাটা কি স্থায়ী না অস্থায়ী? লোকসভা কিন্তু অবশ্যই কিন্তু অস্থায়ী, একে চাইলে কিন্তু কি প্রেসিডেন্ট কিন্তু সেই লোকসভাকে ভেঙে দিতে পারে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে লোকসভাকে কি বলা হয়? নিম্নকক্ষ বলা হয়ে থাকে। লোকসভাকে কি বলা হয়ে থাকে? নিম্নকক্ষ। আর রাজ্যসভাকে কিন্তু উচ্চকক্ষ বলা হয়ে থাকে। এবং লোকসভা যেটা কিনা ইস্টাবলিশ হয়ে থাকে সেটা কিন্তু 1952 সালে কিন্তু ইস্টাবলিশ করা হয়ে থাকে। আর এখানে লোকসভার যে ম্যাক্সিমাম এমপি সেটা কতজন হয়ে থাকে? 550 জন হয়ে থাকে। এবং এখানে যে চেয়ারম্যান, ঠিক আছে, চেয়ারম্যান কে হয়ে থাকেন? স্পিকারই কিন্তু এখানকার চেয়ারম্যান হয়ে থাকেন। আর সময়সীমা কিন্তু বলা হয়েছে 5 বছরের জন্য কিন্তু লোকসভা সময়সীমা থাকে। এবার আমরা দেখে নেব যে মৌলানা আবুল কালাম আজাদের লেখা কিছু বইয়ের নাম, যেগুলো কিন্তু প্রায়ই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এসেছিল। তো ফার্স্ট বুক যিনি লেখেন আর কি মৌলানা আবুল কালাম আজাদ, ফার্স্ট বই যেটা লিখেছেন কি ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এবং তিনি একটা পত্রিকা লেখেন, তার নাম কিন্তু বলা আছে অল হিলাল পত্রিকা কিন্তু তিনি লিখেন। এরপর কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে বলা হয়েছে কংগ্রেসের ইয়ংগেস্ট প্রেসিডেন্ট কিন্তু ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। যদি বলা হয় যে কংগ্রেসের ইয়ংগেস্ট প্রেসিডেন্ট কে ছিলেন, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে মৌলানা আবুল কালাম আজাদ।
নেক্সট রয়েছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, তাহলে কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহেরু। 14ই নভেম্বর কিন্তু চিলড্রেন ডে প্লাস ডায়াবেটিস ডে কিন্তু পালন করা হয়, সেটা কিন্তু জওহরলাল নেহেরুর বার্থডে অনুযায়ী কিন্তু এই দুটো ডে কিন্তু এখানে সেলিব্রেশন করা হয়ে থাকে। এরপর আমরা দেখে নেব তার লেখা কিছু বইয়ের নাম, অর্থাৎ জওহরলাল নেহেরু কিছু বই লিখেছেন। ফার্স্ট বই বলা হচ্ছে গ্লিমেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, ডিসকভারি অফ ইন্ডিয়া, লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, আ ব্রাঞ্চ অফ লেটার্স। এগুলো বই কিন্তু তিনি লিখেছিলেন। তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে নোট ডাউন করে নিতে পারেন, অথবা আপনারা কিন্তু স্ক্রিনশটও নিতে পারেন। নেক্সট রয়েছে ফার্স্ট ডিফেন্স মিনিস্টার কে ছিলেন। ফার্স্ট ডিফেন্স মিনিস্টার কিন্তু ছিলেন বলদেব সিং। তো ভারতের প্রথম ডিফেন্স মিনিস্টার কে ছিলেন? বলদেব সিং ছিলেন প্রথম ডিফেন্স মিনিস্টার। নেক্সট বলা হচ্ছে ফার্স্ট হোম মিনিস্টার কে ছিলেন। তো এখান থেকে কিন্তু প্রায় কিন্তু একটা না একটা কোশ্চেন হয়ে থাকে বিভিন্ন পরীক্ষাতে। তো ফার্স্ট হোম মিনিস্টার কিন্তু ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এছাড়াও ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার কিন্তু তিনি ছিলেন, এবং বিসমার্ক অফ ইন্ডিয়া নামেও কিন্তু তিনি পরিচিত, এবং আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামেও কিন্তু তিনি পরিচিত। তাহলে কি এখানে যেগুলো রয়েছে ফার্স্ট হোম মিনিস্টার, ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার এবং বিসমার্ক অফ ইন্ডিয়া, আয়রন ম্যান অফ ইন্ডিয়া সবগুলোই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু হয়ে থাকবে। নেক্সট আরও একটি কিন্তু ডেটা কিন্তু অবশ্যই আপনার মনে রাখতে হবে আপনাদের, সেটা কিন্তু 31শে অক্টোবর যেটা রয়েছে সেটা কি ডে পালন করা হয়ে থাকে? ইউনিটি ডে কিন্তু পালন করা হয়ে থাকে 31শে অক্টোবর। এর পাশাপাশি কিন্তু 1928 সালে গুজরাটে কিন্তু যেখানে সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনে কিন্তু যুক্ত ছিলেন। এক্ষেত্রে কিন্তু কোশ্চেন হয়ে থাকে যে কে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তো এখানে তো সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু আনসার হয়ে যাচ্ছে, এবং লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন এর কিন্তু সঠিক আনসার হয়ে যাবে LK আদবানি। তো LK আদবানি কিন্তু ছিলেন লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার। নেক্সট বলা হয়েছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কিন্তু ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এনাকে কিন্তু বিহারের গান্ধী বলেও কিন্তু পরিচিত, এবং অজাতশত্রু কিন্তু গান্ধীজি এনাকে উপাধি দিয়েছিলেন, বা গান্ধীজি এনাকে কিন্তু অজাতশত্রু বলে রাখতেন। নেক্সট রয়েছে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কিন্তু ছিলেন জাকির হোসেন। জাকির হোসেন ছিলেন কিন্তু প্রথম মুসলিম রাষ্ট্রপতি যিনি কিনা অফিসে কিন্তু থাকাকালীন মারা যায়, অর্থাৎ অফিস চলাকালীন সময় কিন্তু তিনি মারা যান। নেক্সট রয়েছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু ছিলেন প্রথম ভারতের শিক্ষামন্ত্রী। 11ই নভেম্বর এডুকেশন ডে কিন্তু পালন করা হয়ে থাকে। এডুকেশন ডে তাহলে কত তারিখে পালন করা হয়ে থাকে? 11ই নভেম্বর কিন্তু এডুকেশন ডে পালন করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই থাকছে ক্লাসটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।